আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের জেইউ এ ইউনিট এস কোর্সের রসায়ন ক্লাসে অনেক অনেক স্বাগতম। আমরা আমাদের জৈব রসায়নের আজকে যে পার্টটা কমপ্লিট করব সেটা হচ্ছে আমাদের পার্ট 1। আমরা জৈব রসায়নটাকে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসা যে কোয়েশ্চেনারিজ সেটাকে সলভ করে ফেলবো দুইটা পার্টে, পার্ট 1 এবং পার্ট 2। সো পার্ট 1 এর মধ্যে আমরা আসলে একেবারে ইতিহাস বা যেটাকে বলতে পারো তুমি একেবারে বেসিক বা সূচনা, হ্যাঁ, সেখান থেকে শুরু করে অ্যালকেন পর্যন্ত কমপ্লিট করে ফেলবো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই অংশ পর্যন্ত ইনশাল্লাহ কমপ্লিট করব। সো তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আমি থাকবো আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো তাহলে শুরু করি। আমরা যখন কোনো একটা কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করি, হ্যাঁ, তখন অবভিয়াসলি টাইপ ওয়াইজ তো করবই। বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে ওই কোশ্চেনের বিকৃতি এবং বিচ্যুতি সহ যেই ধরনের কোশ্চেনারিজ আসতে পারে ওটার বেসিক কনসেপ্টটা কী ছিল এবং সেটার সাথে সম্পর্কিত আর কী কী কনসেপ্ট আসে সব কিছু ঠিক মতন শিখে ফেলা। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে আমাদের যেটা টাইপ 1 আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের দেখো তো জৈব যৌগের সূচনা, সংকরণ, সমগোত্রীয় শ্রেণী, এই যাবতীয় রিলেটেড সূচনা থেকে শুরু করে। ওকে, যদি আমরা শুরু করি, চলো আমরা প্রথম একটা কোশ্চেন দেখি। কোনটি বিষমচাক্রিক, আমাদের যে জৈব রসায়নের প্রকারভেদ রয়েছে, বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, বিষমচক্রিক যে জিনিসটা, এটার মানে বোঝাচ্ছে একটা বেসিক কনসেপ্ট, এটার ভিতরে প্রায় প্যাচ লাগায় রাখো তোমরা, আমার ভিতরেও লাগতো আর কি। বিষমচাক্রিক মানে চক্র গঠনে, ভালো করে বুঝো জিনিসটা, এটা বিষমচাক্রিক অ্যারোমেটিক হোক অ্যালিফেটিক হোক যেটাই হোক না কেন, তুমি মাথায় রাখবা চক্র গঠনে কার্বন ছাড়াও ছাড়াও অন্য কেউ অন্য কেউ অন্য কেউ থাকলে থাকলে সেটাকে আমরা কি বলি ভাই? বিষমচাক্রিক। আমি উদাহরণ দিচ্ছি, নো ইস্যুস। সো বিষমচাক্রিকের ক্ষেত্রে হতে পারে দুই ধরনের কনসেপ্ট, এক হতে পারে বিষমচাক্রিক অ্যারোমেটিক, এক হতে পারে বিষমচাক্রিক অ্যালিফেটিক। বিষমচাক্রিক অ্যারোমেটিকের ক্ষেত্রে আমাদেরকে কাকে কাকে পড়া লাগে আমি সেটাও বলে দিচ্ছি। বিষমচাক্রিক বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ যদি আমি পড়ি, তাহলে প্রথমে তোমাকে পড়তে হবে ভাই এই পাবলিকটাকে। এর নাম হচ্ছে কি বলতো? পিরিডিন। এর নাম হচ্ছে ভাইয়া, হ্যাঁ, এর নাম হলো ভাইয়া পিরিডিন। কি নাম বলতেছি? পিরিডিন, ক্ষার জাতীয় একটা পদার্থ। আচ্ছা, তারপরে তুমি পড়বা হচ্ছে মেইনলি, এটা হচ্ছে ফিউরান। এরই চাচাতো ভাই আছে, জাস্ট এখানে যদি সালফার হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া থায়োফিন। কি বলি? থায়োফিন। চারটা মোটামুটি ভাবে জানলেই হয়, থায়োফিন। দেখো তো এখানে যে চক্রটা গঠন করতেছে, চক্রের গঠনে নাইট্রোজেন আলাদাভাবে ভূমিকা পালন করছে না, চক্র গঠনে অক্সিজেন আলাদাভাবে ভূমিকা পালন করছে না, সালফার ছাড়া কি চক্র গঠন হইতো না। আচ্ছা, তারপরে একটা হচ্ছে পাইরল। হুম, এটা যেটা সেটা হচ্ছে কি আসলে? পাইরল। এই এই কয়টা পড়লেই হয়েছে। এখন দেখো এরকমই তোমার একটা কাছে সন্দেহ লাগতে পারে এক ধরনের যৌগ নিয়ে। আমি যে যৌগটা হচ্ছে যে একটু দিচ্ছি, ধরো আমি নাইট্রোবেনজিনই লিখলাম, মনে করো নাও নাইট্রোবেনজিন লিখলাম। তোমার কাছে মনে হতে পারে এই যৌগটাকে যদি আমি এমনি লিখি C6H5NO2 এরকম লিখবো না যৌগটাকে? তোমার কাছে মনে হতে পারে। আর এই যৌগটাকে যদি আমি লিখি তাহলে কি লিখবো বলো তো? আমরা লিখবো হচ্ছে C5N বা C5, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা H5N, এটা হচ্ছে আমরা লিখবো এটাকে, হ্যাঁ, পিরিডিনটাকে। সো তোমার কাছে উপরেরটাও দেখে মনে হতে পারে ভাই এখানেও এন আছে এখানেও এন আছে, সো এটা কি আমার বিষমচাক্রিক হবে? উত্তরটা হচ্ছে না। কেন? কারণ ওখানে নাইট্রোজেন আছে ঠিক আছে, অক্সিজেনও আছে ঠিক আছে, সেগুলো আমরা সবকিছুই মানলাম, ওদের উপস্থিতি থাকলেই আমরা সেটাকে বিষমচাক্রিক বলি না। আমি এই জন্য আলাদাভাবে লিখে দিছি এই সঙ্গটা, যে চক্র গঠনে যদি কার্বনের সাথে অন্য কেউ যুক্ত হয় তবেই কেবলমাত্র আমরা তাকে বিষমচাক্রিক বলবো। ঠিক আছে, বিষমচাক্রিক অ্যারোমেটিকের উদাহরণটাতে তুমি কয়েকটা দিয়ে রাখতে পারো, মানে স্টার দিয়ে রাখতে পারো। আমি তোমাকে বললাম এটা তুমি মিলাই নিও, কতবার করে আসবে খালি জাস্ট মিলাই নিও, বুঝছো? এটাতে কয়েকটা স্টার, 5 স্টার দিয়ে রাখো রীতিমতো। আর এরপরে যদি আমি তোমাকে বলি যে বিষমচাক্রিক অ্যালিফেটিক, এটা যে কোনোটাই হইতে পারে, আমি তোমাকে জাস্ট উদাহরণটা বুঝাই দিই। বিষমচাক্রিক অ্যালিফেটিক বা যেটাকে বিষমচাক্রিক অ্যালিফেটিক বা সেটাকে অ্যালিসাইক্লিকও বলা হয়, এই জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে ধরে নাও যে অক্সিজেন,
CH2 CH2 এটা এটা কি ওই যে ইপক্সি ইথেনের মতন, এটা হচ্ছে একটা ইপক্সি ইথেন। দেখো এখানে যে চক্রটা গঠন হয়েছে, চক্রটা আসলে কোনটা? এটা না? এখানকার চক্রটা কি? এই যে এই চক্রটা, এটা না? এই চক্রটা গঠনে আমার অক্সিজেন কাজে লাগতেছে না, অক্সিজেন মিলেই তো চক্রটা গঠন হয়েছে। যদি আমি এই যৌগটাকে এমন লিখতাম CH2 CH2 CHOH, এমন লিখলে এটা কি আদৌ কিছু মিন করতো, আদৌ কিছু হইতো? এমন লিখলে টু বি অনেস্ট উত্তরটা হচ্ছে না। এমন লিখলে এটা আদৌ কিছু মিন করে না, বুঝছো? মানে আদৌ কিছু মিন করে না বলতে এটা কোনো আমাদের না, এই বিষমচাক্রিক যৌগ না, বিষমচাক্রিক অ্যালিফেটিক যৌগ না। চক্র গঠনে কি অক্সিজেনটা কাজ করছে? উত্তরটা হচ্ছে না। বুঝা গেছে জিনিস? এই হচ্ছে আলাপ। তাহলে আমরা বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ যখন আমাকে বলছে, দেখো তো সাইক্লোপ্রোপেনটা যদি আমি তোমাকে লিখতে বলি, তাহলে এই যে এটাই কি সাইক্লোপ্রোপেন না? প্রোপিনও তো বলে নাই, প্রোপেন মানে সবগুলো একক বন্ধন দিয়ে, এটাই তো সাইক্লোপ্রোপেন। এটা তো অ্যারোমেটিকই না, ফার্স্ট অফ অল বিষমচাক্রিক তো না। বেনজিন তো একটা জাস্ট অ্যারোমেটিক যৌগ, বিষমচাক্রিক তো না। চক্র গঠনে অন্য কেউ আছে? না, পিরিডিন আছে না? রাইট আনসার হচ্ছে পিরিডিন। এই কোয়েশ্চেনটা কত? এই ইউনিটের 24-25 সেশনের। তুমি যে বলো বা আমরা যে বলি যে আসলে জিনিস থেকে আসলে রিপিটেড হয় না, এটা তো সঠিক উত্তর। এটা দেখো 23-24 সেশনে, আমি এই কোয়েশ্চেনটাতে একটু পরে যাচ্ছি। 23-24 সেশনে আমি তোমাকে আরেকটা কোয়েশ্চেন দিব। দেখো 23-24 সেশনে এর পরের কোয়েশ্চেনটাই যেটা ছিল, কি বলতেছে? কোনটি বিষমচাক্রিক বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ? তোমার বেলায় এমন আসতে পারে কোনটি নয়, ওখানে তিনটাই ধরো হচ্ছে অ্যারোমেটিক যৌগ বিষমচাক্রিক দেওয়া আছে, একটা নয়ের উদাহরণ দেওয়া আছে। সো কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর জায়গাটা হচ্ছে এখানে, মজাটা হচ্ছে এখানে, বুঝাটা হচ্ছে এখানে, যে ওর প্যাটার্নটা ধরতে পারা, যে উনি কোন ধরনের কোয়েশ্চেন করতে মেইনলি পছন্দ করে। এটার উত্তর কি হবে? পিরিডিন হবে না? এটার উত্তরের জন্য আমাকে কি আবার নতুনভাবে দেখা লাগবে? উত্তরটা হচ্ছে না, পিরিডিন। ওকে, সো তাহলে আমরা যেটা ছেড়ে আসলাম, চলো সেটাকে সলভ করি। সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা। এই একটা যৌগ, এই যৌগে বলেছে আমাদের অণুতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত? আমি তোমাকে কিছু ট্রিক্সও শিখাই দিব। হ্যাঁ, কিছু ট্রিক্স শিখাই দিব সিগমা বন্ধন নির্ণয় করার জন্য। পাই বন্ধন নির্ণয় করার জন্য আসলে যৌগের স্ট্রাকচার ছাড়া পসিবল না, বাট সিগমা বন্ধন আর পাই বন্ধনটা সম্ভব না এমন না। তুমি যদি আসলে যৌগমূলকগুলোকে চিনো বা হচ্ছে ধরো কি বলে এটাকে, যে কার্যকারী মূলকগুলোকে চিনো, ওদের বন্ধন সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে আবার খুব সহজ। যেমন আমি যেটা বলতেছি CH3CN, এই একটা যৌগ। এটা কেমন একটা যৌগ বলো তো? এই যৌগটা হচ্ছে একটা অবভিয়াসলি আমাদের জন্য অ্যালিফেটিক যৌগ। মুক্ত শিকল নাকি বদ্ধ শিকল? মুক্ত শিকল যৌগ না? মুক্ত শিকল যৌগ। সো আমরা এখানে বলবো হচ্ছে অ্যালিফেটিক যৌগে, হ্যাঁ অ্যালিফেটিক যৌগে সিগমা বন্ধন সংখ্যা, অ্যালিফেটিক যৌগের সিগমা বন্ধন সংখ্যা ইজ ইকুয়ালস টু, ভালো করে বুঝো, অ্যালিফেটিক যৌগের সিগমা বন্ধন সংখ্যা ইজ ইকুয়ালস টু পরমাণু সংখ্যা -1। সিগমা বন্ধন সংখ্যা বের করার একটা সিম্পলেস্ট উপায় হচ্ছে পরমাণু জয়টা মাইনাস হচ্ছে একটা। এটা একটা অ্যালিফেটিক যৌগ আমরা বললাম। এখানে পরমাণু আমার কয়টা বলো তো? এখানে আমার পরমাণু হচ্ছে ভাইয়া 6টা, -1, তার মানে কয়টা আমার? 5টা। তাহলে 5টা হলে আমাদের রাইট অ্যান্সার হয় এটা হবে, না হয় এটা হবে। সঠিক উত্তরটা আসলে এটা হবে, কারণ 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 হচ্ছে এখানে পাই বন্ধনটা তো আমরা কাউন্টে নিব। পাই বন্ধনটা কাউন্টে নিলেই সঠিক উত্তরটা বের হয়ে চলে আসে। কেমন? দেখো একটা মানে যে কোনো দুইটা মৌলের মধ্যে পাই বন্ধন সর্বোচ্চ কয়টা হতে পারে বলো তো? 2টা হতে পারে। মানে সমযোজী বন্ধন সর্বোচ্চ 3টা হইতে পারে। সমযোজী বন্ধন যদি একটা হয় সেটা কি হবে? সিগমা বন্ধন হবে। সমযোজী বন্ধন যদি একটার সাথে মানে সমযোজী বন্ধন 2টা হলে একটা সিগমা একটা পাই হবে। সমযোজী বন্ধন সর্বনিম্ন একটা হবে, প্রথমে যে বন্ধনটা হবে সেটাও পাই বন্ধন মানে সরি সিগমা বন্ধন হবে। জিনিসটা বুঝছো কি বলছি? সমযোজী বন্ধনের মধ্যে কে কে আছে? সিগমা বন্ধন আর পাই বন্ধন, সিগমা বন্ধন আর পাই বন্ধন, এমন না? আচ্ছা, তা আমি যেটা বললাম সেটা হচ্ছে যে সমযোজী বন্ধন দুইটা মৌলের মধ্যে যদি সমযোজী বন্ধন একটা হয় সেটা সিগমা বন্ধন, একাধিক হলে একটা সিগমা বন্ধন মাস্ট, বাকিগুলা পাই বন্ধন। সমযোজী বন্ধন সর্বপ্রথম যেটা তৈরি হয় সেটা হচ্ছে সিগমা বন্ধন, এবং একটাই সর্বপ্রথম তৈরি হবে এবং একটাই তৈরি হবে, এর বেশি সিগমা বন্ধন দুইটা মৌলের মধ্যে তৈরি হওয়া সম্ভব না। ঠিক আছে, দেখো এরপরে যদি আমি সি কে নেই, তারপরে ট্রিপল বন্ড এন, এটা হচ্ছে তার বন্ধনটা। তাহলে এখানে তুমি এবার খুঁজে বের করো দেখি, এই যে এই একটা সিগমা 1 2 3 4 4টা আর একটা 5টা সিগমা বন্ধন পাইছিল অলরেডি। পাই কোনটা? এই যে এটা একটা পাই, এটা একটা পাই। তাহলে পাই কয়টা? 2টা। রাইট অ্যান্সার 5 আর 2। অ্যালিফেটিক যৌগের জন্য এটা। অ্যারোমেটিক যৌগ যদি হয় এটা,
অ্যারোমেটিক যৌগ, এটা খালি সিগমা বন্ধন নির্ণয় করার উপায়, বুঝছো? অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ যদি হয় তখন এটা কেমন হয়? সিগমা বন্ধন সংখ্যা ইজ ইকুয়ালস টু জাস্ট পরমাণু সংখ্যা, আর কিচ্ছু না, বুঝছো? সিগমা বন্ধন সংখ্যাটা কি? জাস্ট পরমাণু সংখ্যাটা সমান। যেমন উদাহরণ দিই, বেনজিন C6H6, এটা একটা বেনজিন। এই বেনজিনের মধ্যে আমাদের কয়টা সিগমা বন্ধন রয়েছে, কয়টা পাই বন্ধন রয়েছে? তাহলে সিগমা বন্ধনটা কি হবে বলো তো? এটা তো খুব সহজ, পরমাণু সংখ্যা মানে কয়টা? 12টা। 6 6 কত হয় রে? 12 না? দেখো আমি যদি এটা কমপ্লিট করি তাহলে দেখো, এমন এমন হবে না? যদি কমপ্লিট করি তাহলে এমন যদি হয়ে যায়, এরপরে তাহলে আমি এবার বাকি জিনিসগুলোকে একটু অ্যাড্রেস করে দিই। এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এরকমই তো থাকবে। তাহলে এবার তুমি সিগমা বন্ধনগুলো কাইন্ডলি একটু কাউন্টে নাও তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা সিগমা বন্ধন। পাই কোনটা? এই যে প্রত্যেকটা ডাবল বন্ডের একটা করে পাই, তাহলে 12টা হচ্ছে সিগমা বন্ধন, আর পাই বন্ধন কয়টা? 3টা। পারি? হোপসো পারবো। ঠিক আছে, তাহলে এই জিনিসপাতিগুলো যদি সহজেও করতে চাও তাহলে শর্টকাট দিয়েও হবে, তুমি যদি একটু ভেঙে করতে চাও তাও পারবা, কোনো ইস্যু হবে না। ডান, ওকে। 5-2। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই, এটা তো হইলই আমাদের। নেক্সটটা, সাইক্লোহেক্সেন কোন ধরনের যৌগ? সাইক্লোহেক্সেন বলেই দিছে, সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেনটা কি জানো? C6H12 অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা কেমনে হয়? দেখো দেখাই, CH2 সিঙ্গেল বন্ড CH2, এটাকে তোমার মনে হতে পারে এটা বেনজিনের ভাই, বলতে পারো তুমি। এখানে কোনো বিশেষ ধরনের অসম্পৃক্ততা নাই, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। এটা তাহলে কোন ধরনের যৌগ বলো তো? এটা অবশ্যই একটা অ্যালিফেটিক যৌগ বা অ্যালিসাইক্লিক যৌগ, সাইক্লিক যৌগ। কিন্তু এটা কি অ্যারোমেটিক? না। কি? অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে এটাকে বলতে পারো তুমি হচ্ছে মানে সুষমচাক্রিক অ্যালিফেটিক যৌগ, সুষমচাক্রিক এটা অবভিয়াসলি একটা সুষমচাক্রিক যৌগ, এবং সেই যৌগগুলোকে আমরা যে নামে ডাকি সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক। কোথায় আছে সেটা? এই যে অ্যালিসাইক্লিক। রাইট আনসারটা কি হবে? এই। ডান। বেনজিন অণুতে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কয়টি? করা লাগবে আবার, অ্যারোমেটিক যৌগ না? বেনজিন C6H6, বেনজিন। পাই সিগমা কয়টা? পরমাণু সংখ্যা 6 + 6, টোটালে 12। পাই কয়টা? 3টা যেহেতু এই যে 3টা যেহেতু ডাবল বন্ড, প্রত্যেকটা ডাবল বন্ড মানে একটা পাই বন্ধন, তাহলে কত আমাদের? 12 আর 3। ওকে, নেক্সট, কোনটি হেটারোসাইক্লিক অ্যালিফেটিক যৌগ? দেখো তো কতবার এই কোশ্চেনটা আসছে, আগের বছর মানে তার আগের বছরও ভাই। কি বলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোনটা হেটারোসাইক্লিক অ্যালিফেটিক যৌগ? একটু চেঞ্জ করে দিছে না, হেটারোসাইক্লিক অ্যালিফেটিক, এই জিনিসটা বুঝো। অ্যালিফেটিক নট অ্যারোমেটিক। অ্যারোমেটিক তুমি কাকে চিন্তা? মানে তুমি চিন্তা হচ্ছে পিরিডিন, তুমি চিনো হচ্ছে যে থায়োফিন, তুমি চিনো হচ্ছে আমাদের এই ফিউরান, তুমি চিনো আমাদের পাইরল, এই 3টাকে চিনো। তাহলে ও 3টা বাদ, ফিউরান, থায়োফিন, পিরিডিন, পাইরল থাকলে পাইরল ছিল, ওই 3টা কি হবে? বাদ। এগুলো তো হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক। তাহলে আমাকে তো চাইছে অ্যালিফেটিক, সেটাকে এই যে ইথিলিন অক্সাইড যৌগটা কোনটা? এই যে ও CH2O, এটা হচ্ছে আমাদের সেই ইথিলিন অক্সাইড যৌগটা। এটা কি আমাদের ওই অ্যারোমেটিক যৌগ কোনো? উত্তরটা হচ্ছে না। এই। তারপরে নিচের কোনটি জৈব যৌগ নয়? আচ্ছা, জৈব যৌগ নয় এই জিনিসটা কেমনে আমরা বের করব? জিনিসটা হচ্ছে যে কার্বন ছাড়া জৈব যৌগ হওয়া সম্ভব না। কার্বন ছাড়া মানে একটা জৈব যৌগ ধরো, বাট কার্বন না, এটা পসিবল না। জৈব যৌগ, এই একটা জিনিস মাথায় রাখবা, হওয়া সম্ভব না। এই কোশ্চেনের জন্য যতটুকু তোমার থিওরি জানা লাগবে, ঠিক আছে? কার্বন ছাড়া জৈব যৌগ হওয়া সম্ভব না। ওকে,
কার্বন ছাড়া জৈব যৌগ হওয়া সম্ভব না, এটা একটা জিনিস মাথায় রাখলাম। এগেন হাইড্রোজেন ছাড়া অবশ্যই সম্ভব, হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ সম্ভব, হ্যাঁ। এবং হাইড্রোজেন ছাড়া যে জৈব যৌগগুলো সম্ভব সেগুলাকে একটু কাইন্ডলি তুমি লিখো। লেখো CCl4 টেট্রাক্লোরো মিথেন, লিখবা হচ্ছে C6Cl6। এটা হচ্ছে আসলে মানে বেনজিন থেকে 6টা হাইড্রোজেনকে অপসারণ করা হয়েছে, ব্যাপারটা এরকম, হ্যাঁ। এটা হচ্ছে C6Cl6, এই জিনিসটাই ছিল হচ্ছে আমাদের ওই যে গ্যামাক্সিন। তারপরে হচ্ছে যে C6Cl6, ওকে। তারপরে এটা তুমি লিখলা, আর পরে যদি আরো লিখো তাহলে যে দেখো CCl3NO2, এটা হচ্ছে ক্লোরোপিক্রিন, এটা হচ্ছে কাঁদুনে গ্যাস ভাই, ক্লোরোপিক্রিন, বা এটাকে বলতেছি আমরা টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস, টিয়ার গ্যাস। আরও আছে কিছু। সো এটার সাথে সাথে আরেকটা তুমি উদাহরণ নিবা, এটা একটা উদাহরণ। এই উদাহরণটা আবার এই যে এটা হচ্ছে যথেষ্ট মানে কন্ট্রোভার্সিয়াল একটা উদাহরণ। এটা হচ্ছে কোথাও হ্যাঁ কোথাও হ্যাঁ কোথাও না, কোথাও না। সো আমরা এখন পর্যন্ত যে জিনিসটা দেখছি সেই অনুযায়ী আসলে কোথাও হ্যাঁতেই আমরা দিব হচ্ছে কারেক্ট। এটা কি আসলে ক্যালসিয়াম কার্বাইড, কারণটা হচ্ছে এর গঠনটা দেখবা খালি, ক্যালসিয়াম এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, হ্যাঁ, এবং ডিরেক্ট হাইড্রোজেন সংযোজন মানে পানি সংযোজনের মাধ্যমে এখান থেকে আমরা অ্যাসিটিলিন গ্যাস বের করতে পারি। এটা হচ্ছে কিন্তু ক্যালসিয়াম কার্বাইডের, প্রত্যেকটাতেই কিন্তু কার্বন আছে বাট নেই, এরকম একটা বন্ধন, ওকে। সো আমরা যদি আসলে এদের দিকে এখন লক্ষ্য করে তাকাই, এটা আমাদের জৈব যৌগ, হ্যাঁ, আমরা অপশন টেস্টের মাধ্যমে উত্তরটা দিতে পারবো। ফর্মালডিহাইড, এটা আমাদের জৈব যৌগ, হ্যাঁ অবশ্যই এটা জৈব যৌগ। এটা মানে মিথানলটা আমাদের তো একটা অ্যালডিহাইড মানে শ্রেণীরই, একটা সমগোত্রীয় শ্রেণীরই উদাহরণ। HCN, এটা কি আমার জৈব যৌগ? তুমি হচ্ছে যে ধরো নিউট্রাল, মানে হ্যাঁও বুঝতেছো না নাও বুঝতেছো না। মিথানল, এটা কি জৈব যৌগ না? অ্যালকোহল শ্রেণী, তাহলে তিনটাই তো জৈব যৌগ পেয়ে যাচ্ছ, তাহলে জৈব যৌগ না কোনটা? একমাত্র HCN। এবং আজকে থেকে তুমি জেনে গেলা যে HCN আসলে একটা জৈব যৌগ না, এবং আসলে এটা না, এটা হচ্ছে সায়ানিক অ্যাসিড। সায়ানিক অ্যাসিড এটা একটা অজৈব দুর্বল অ্যাসিড। এটা জৈব রসায়নে কাজে লাগে, বিক্রিয়া করে আমরা কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা বাড়াইতে পারি, এই যে হাইড্রোজেন সায়ানাইডের উপস্থিতিতে পটাশিয়াম সায়ানাইড যোগ করে। কার্বক্সিলেশন বিক্রিয়া একটা বিকারক বাট জৈব যৌগ না, ঠিক আছে। কার্বক্সিলেশন বিক্রিয়ায় এক বিকারক হিসেবে ব্যবহার হয়, এটা এই বাসের পরিচয়। ডান, ঠিক আছে। তারপর রাইট আনসারটা হচ্ছে ওই। নেক্সট, কোন যৌগটি বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ? বিষমচাক্রিক এবং বলছে এখানে অ্যারোমেটিক, এটাও কিন্তু তার আগের সেশনে আসা, বুঝতেছো জিনিসটা? তাহলে এই জিনিসটা কি হবে? পিরিডিন, ওকে। পরেরটা, নিচের কোনটি বিষমচাক্রিক যৌগ? আর কত ভাই, আর কত, তাই না? আর কত? আচ্ছা, এরপরে চলে যাব আমরা আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কার্যকরীমূলক এবং নামকরণ। খুবই গুরুত্বপূর্ণ, অ্যাটলিস্ট নামকরণটা। ওরা মাঝে মধ্যে একটু প্যাচ দেয় নামকরণে, বাট ইউপ্যাকের কনসেপ্টটা যদি তোমার জানা থাকে, বিলিভ মি, এটা আহামরি কঠিন কিচ্ছু না, ঠিক আছে। চলো ডিরেক্ট হচ্ছে তোমাকে সলভ করে দেখাই আমি। এই একটা যৌগ দিছে, এই যৌগটার আমরা ইউপ্যাক নামকরণ করব। তুমি যখন প্রিলিমিনারি নামকরণ করতেছো, মানে মনে হচ্ছে এখনো এক্সপার্টিস এতটা বেশি পরিমাণে আসে নাই, তখন আমি তোমাকে পার্সোনালি বলবো তুমি মুখে মুখে নামকরণ করতে যেও না, একটু জাস্ট সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। ধরো এটাকে যদি আমি ভাঙি, তাহলে তুমি তো খাতায় লিখতে পারবা না, বাট তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা এটা তো আমার CH3 এরকম টাইপের লিখতে পারি। এখানে ধরে নিলাম আমরা কিচ্ছু নাই, পারি না, তো ওইরকম করেই তুমি একটু লেখার চেষ্টা করবা, ঠিক আছে। CH2OH, এই যৌগটাতে অ্যালকিন গ্রুপও আছে, আবার হচ্ছে অ্যালকোহলীয় গ্রুপও আছে। কে হবে আমার ফাংশনাল গ্রুপ? অবশ্যই অ্যালকোহলীয় গ্রুপ। তাহলে কাউন্ট হবে অবশ্যই এদিক থেকে 1 2 3, 3 কার্বন যুক্ত। এখানে একটা প্রিফিক্স যুক্ত হয়েছে, তাহলে প্রিফিক্সটা কত নাম্বারে? আমাদের 2 নাম্বারে। তাহলে আমরা বলবো কি, আর তো কোনো প্রিফিক্স নাই, 2 মিথাইল, আমরা সবগুলা মধ্যখানে দিতে চাচ্ছি, হ্যাঁ 2 মিথাইল। তারপরে তুমি এখানে কি দিবা? 3 কার্বন যুক্ত একটা অ্যালকিনের অ্যালকোহল, 3 কার্বন যুক্ত যেহেতু, তার মানে প্রোপ। তারপরে আগে যেটা ফাংশনাল গ্রুপ না সেটা দাও, ফাংশনাল গ্রুপ না কে? অ্যালকিনটা, প্রোপ 2 ইন, তারপরে 1 অল। এটা হবে হচ্ছে তোমার একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এবং সব থেকে অ্যাকসেপ্টেবল নাম। এছাড়াও তুমি একটা কাজ করতে পারো, 2 প্রোপিন অন অল, মানে 2 প্রোপিন 1 অল এমন দিতে পারো, ঠিক আছে। মানে আমি কি করলাম, 2 নাম্বার পজিশনটাকে আগে উল্লেখ করে দিছি। এটা কোনো আহামরি মানে প্রবলেমেটিক কোনো ইস্যু না, এটা করতেই পারে, বাট সব থেকে বেটার অ্যাপ্রোচ হচ্ছে এইটা, ঠিক আছে। সো এটা আসলে দেখো 2 মিথাইল 2 প্রোপিন 1 অল, হ্যাঁ এটা একটা অ্যাপ্রোচ, রাইট আনসার। অ্যালকাইলের অ্যালকোহল, মিথাইল ভিনাইল, 2 মিথাইল 1 প্রোপিন
3 অল না, এই যে এখানে তোমার একটা সন্দেহজনক উত্তর দিছে। তুমি যদি আসলে অ্যালকিনকে প্রায়োরিটি বেশি দিতা তাহলে এটাই তোমার 1 নাম্বার কার্বন হইতো। এখানে কিন্তু এটা ভুল করার জন্য একেবারে দিয়ে রাখছে, বাট এটা হবে না, কারণ তুমি ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি লিস্ট অনুযায়ী জানো যে অ্যালকোহল আর অ্যালকিন দুইজন উপস্থিত থাকলে কে কাজ করবে? অ্যালকোহল কাজ করবে অবশ্যই। ডান। এই একটা যৌগ, এই যৌগটাতে প্রথমে দেখে মনে হতে পারে আয় হায় এটা কি, বাট টু বি অনেস্ট এটা কিচ্ছু না, এটা হচ্ছে একটা ডাল ভাত রীতি মতন। এখানে কয়টা, সরি, এই কার্বনেই তো এই 3টা গ্রুপ যুক্ত, তাই না? তাহলে CH3 CH3 CH3, এই না কথা। অ্যালডিহাইড এবং অ্যাসিডের ক্ষেত্রে সবথেকে সুবিধাজনক যে বিষয়টা সেটা হচ্ছে ওই ফাংশনাল গ্রুপটাই 1 নাম্বার কার্বন হবে, আর দুনিয়া যেদিকে যাবে যাক। তাহলে ও যদি 1 হয়, এ যদি 2 হয়, এ যদি 3 হয়, আর কোনো দিক থেকে কাউন্ট করলে কি তুমি সর্বোচ্চ সংখ্যক কার্বন বের করতে পারবা না। তাহলে 2 নম্বরে আমার 2টা প্রিফিক্স আছে, 2টা সাবচেন আছে 2 নাম্বার কার্বনে। সেই 2টা সাবচেনকে আগে আমরা উল্লেখ করে ফেলি। তাহলে আমরা বলবো কি 2,2 ডাইমিথাইল 2,2 ডাইমিথাইল, হ্যাঁ, 3 কার্বন যুক্ত একটা অ্যালডিহাইড, 3 কার্বন যুক্ত একটা অ্যালডিহাইড মানে কি? প্রোপানল। আর কিছু দরকার আছে এখানে? নাই। সো রাইট আনসারটা আমার এটাই, 2,2 ডাইমিথাইল প্রোপানল। 2,2 ডাইমিথাইল প্রোপানল। একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু একটাই, বুঝছো? একটা নাম না, একটা মাত্র শব্দ হয়। এরা হচ্ছে যে স্পেস দিছে, যেটা উচিত না, রাইট? নেক্সট, এই একটা যৌগ, এটা মজাদার। তোমার ফার্স্ট দেখায় মনে হতে পারে যে এই জায়গাটুকু বোধহয় ভুল করা হয়েছে, ভাই কেন এখানে এটা দেওয়া হয়েছে? টু বি অনেস্ট এটা ভুল করা হয় নাই, তোমাকে একটু ট্রিক দিয়ে খেলা হয়েছে। এই জিনিসটা কেমন জানো? এই কার্বনের সাথে 3টা গ্রুপ যুক্ত, একটা হচ্ছে এই আর 2টা হচ্ছে এরা, ইথাইল গ্রুপ 2টা ডাবল যুক্ত। যেমন আমি যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। CH2, এই যে C দিলাম, হ্যাঁ, তারপরে ওর সাথে একটা CH3 যুক্ত, একটা CH3 কে আমি উপরে দিলাম, কারণ যেহেতু CH3 তো ছোটই হবে আলটিমেটলি। এখানে দেখো CH2 CH3 দিলাম, এমন দিলাম। আর এখানে আমি দিতে যাচ্ছি হচ্ছে আরেকটা CH2 CH3। এখন কথা হচ্ছে তুমি যেদিক থেকে কাউন্ট করো না কেন, যেদিক থেকে শুরু, যেদিক থেকে শেষ করো না কেন, আলটিমেটলি একটা বিষয় লক্ষ্য করবা যে তুমি আসলে 5 কার্বনের বেশি ইনক্লুড করতে পারবা না। এদিক থেকে কাউন্ট করো, এদিক থেকে কাউন্ট করো, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে গেলে 4 কার্বন মাত্র, ওটা তো তুমি যাবা না নিশ্চয়ই, যেহেতু 5 কার্বন অ্যাভেলেবেল আছেই। এখন তুমি 5 কার্বন পেয়েও যেদিক থেকেই কাউন্ট করো না কেন, 5 কার্বন পেতে পারো তুমি কোন কোন দিক দিয়ে? দেখো, এদিক দিয়ে পেতে পারো, আবার এটার উল্টা দিক দিয়ে পেতে পারো, এদিক দিয়ে পেতে পারো, আবার এটার উল্টা দিক দিয়ে পেতে পারো, আবার ডিরেক্ট সোজা 5 কার্বন পেতে পারো, আবার ওই দিক থেকে কাউন্ট করলে পেতে পারো। এই না, এটাই 5 কার্বন পাওয়ার আর কোনো উপায় নাই। এই 5 কার্বন পাওয়ার যে 3টা অ্যাপ্রোচ রয়েছে, সে 3টা অ্যাপ্রোচেই তুমি আগাও না কেন, আলটিমেটলি তুমি 3 নাম্বার কার্বনেই পাবা। এই কার্বনটা তোমার কত নাম্বার কার্বন হবে? 3 নাম্বার কার্বনই হবে, যেখানে যেখানে তুমি যদি সোজা বরাবর আগাও তাহলে এইটা এবং এইটা, এই দুটো তোমার সাবচেন আকারে থাকবে না? থাকবে। বুঝছো কি আমার কথা? 3এই তুমি পাবা। এখন 2টা সাবচেন একই নাম্বারে হইলেও 2টা সাবচেন তো ডিফারেন্ট, তার মানে তাদেরকে আলাদাভাবে উল্লেখ করতে হবে। আলাদাভাবে যদি আমরা উল্লেখ করতে চাই তাহলে আমাদের এটা হচ্ছে ইথাইল, ওটা হচ্ছে মিথাইল। বলো তো এটাকে আমরা কোনটা আগে লিখবো? যেটা ছোট সেটাকে আগে লিখবো? উত্তরটা হলো না, আমরা এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করি। অর্থাৎ আমরা এটাকে লিখবো হচ্ছে 3 ইথাইল, তারপরে আবার একটা নামের সাথে, আবার যেহেতু সংখ্যা আছে, সংখ্যা এবং শব্দের মাঝে অলওয়েজ কি হাইফেন, 3 ইথাইল 3 মিথাইল, তারপরে 5 কার্বন যুক্ত পেন্টেন। ডান, এটাই হয়ে গেল তোমার নাম। দেখো তো কোথায় আছে? 3 ইথাইল 3 মিথাইল পেন্টেন, সি। বুঝতেছো? খুব বেশি কঠিন এমন বলবো না, তবে হ্যাঁ অবভিয়াসলি একটু হচ্ছে যে ট্রিকি। ডান। নেক্সট কোয়েশ্চেনের বদলে আমরা নেক্সট টাইপে চলে যাব, সেটা হচ্ছে আমাদের সমানুতা এবং প্রকারভেদ। এখানে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এই যে ইয়ালা কি বলে, আমাদের যে প্রিয় জাবিয়ালারা দেখা যায় একটা কাজ করে, সেটা হচ্ছে ওরা ইও দেয়, আমাদের যে অ্যারোমেটিক যৌগের যে সমানুতা সেটাও দেয়। চলো একটু দেখাই তোমাকে। এই যে একটা কোয়েশ্চেন দেখো, এটা 22-23 সেশনে আসা একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাতে বলতেছে এই একটা যৌগ, এই যৌগটাকে তোমাকে প্রথম দেখে মনে হতে পারে কি যৌগ, বাট তুমি যদি একটু আর কি এটা প্র্যাকটিস করে রাখো, আর কি আগে পরে প্র্যাকটিস করে রাখো, তাহলে তুমি খুব সহজে ধরতে পারবে এটা আসলে একটা অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, তো এই অ্যারোমেটিক যৌগটা আসলে কেমন? বেনজিনের 2টা প্রতিস্থাপক আছে, এরকম একটা অ্যারোমেটিক যৌগ। ধরো বেনজিনের একটা প্রতিস্থাপক আমি প্রথমে এখানে CH3 লাগাই দিলাম, হ্যাঁ, মানে এটা একটা, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের অর্থোক্লোরোটলুইন। ওকে, এটাই
লিখতেই পারি এটাকে। তো এটা একটা সমাণু হইলো বা এটা একটা যৌগ হইলো। এই টলুইনটাকে তুমি ঠিক জায়গাতে রাখো, এই পজিশনে টলুইনটাকে রাখো। তারপরে এটাকে তুমি কি বলতে পারো আসলে, দেখো তো এখানে যদি থাকে তাহলে সেটাকে তুমি কি বলবা, মেটাক্লোরোটলুইন বলবা। একই রকম ভাবে যদি তুমি এটাকে প্যারা পজিশনে রাখো তাহলে এটাকে কি বলবা বলো তো, প্যারাক্লোরোটলুইন বলবা না? প্যারাক্লোরোটলুইন বলা যায়। তাহলে আর কি হওয়া সম্ভব, তুমি যদি এখানে আবার এটাকে লাগাও তাহলে ওটা তো ঘুরে ফিরে ওই, তখন তো আমি কাউন্ট করবো এই দিক থেকে, তখন তো এটা আবার ওই প্যারাক্লোরোটলুইনই। মানে এটাকে 1 নাম্বার পজিশনে কাউন্ট করলে পরেরটা আমার যেদিক থেকে কাছে হবে, এখানে দিলে এটাও আমার 3 নাম্বার পজিশন, এখানে দিলে এটাও আমার 3 নাম্বার পজিশন, এটা আমার 2 নাম্বার পজিশন, এখানে দিল। বুঝতেছো? সো দুইটা প্রতিস্থাপক গ্রুপ থাকলে নরমালি আমাদের বেনজিন বলয়ের সাথে দুইটা প্রতিস্থাপক গ্রুপ থাকলে, কয়টি? দুটি প্রতিস্থাপক গ্রুপ থাকলে, দুটি প্রতিস্থাপক গ্রুপ থাকলে আমাদের হয় কয়টা? সমাণু হবে হচ্ছে 3টা। সমাণু কয়টা হয়? 3টা হয়। কিভাবে? এই যে আমাদের অর্থ, প্যারা আর মেটা। তার মানে রাইট আনসারটা কি? 3। ওকে, নেক্সট। গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কেন্দ্র রয়েছে? কাইরাল কেন্দ্র জিনিসটা কি, বা কাইরাল কার্বন জিনিসটা কি? অপ্রতিসম কার্বন বা কাইরাল কেন্দ্র, কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন জিনিসটা কি আমরা বুঝি? অবশ্যই বোঝার কথা, খুবই বেসিক জিনিস যেহেতু, তারপর আমি একটু বলে দিব। কার্বনের 4টা যোজ্যতা বা 4টি হাত বা 4টি যোজনী, যাই বলো না কেন, 4টা যোজনী, 4টি যোজ্যতা, 4টা হাত, যাই বলো তুমি, 4টি যোজনী, 4টি ভিন্ন ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা পূর্ণ থাকলে সেটাকে আমরা কাইরাল কেন্দ্র বলি। একযোজী হইতে হবে এবং 4টাই ভিন্ন হইতে হবে। যেমন যেটা আমাদের এর ক্ষেত্রে হয়, অ্যালকোহলের মানে যে গ্লুকোজের ক্ষেত্রে হয়, সি 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 সি, 3 2 5 আর একে সি, ধরো এরকম লিখলাম। এখানে দেখো OH H OH H OH H OH H। এখানে দেখো, লক্ষ্য করো, এই যে কার্বনটা এখানে কিন্তু এই যে পুরাটা, ওই কার্বনের জন্য এই পুরাটা হচ্ছে একটা গ্রুপ, এই কার্বনের জন্য এই পুরাটা একটা গ্রুপ, যেটা কিন্তু যোজ্যতা 1, সেটা ঠিক আছে, একটা ফিল আপ হয়েছে। OH একটা যোজ্যতা, এটাও একযোজী এবং ভিন্ন, অবশ্যই ভিন্ন। এই পুরাটা আর OH কি এক নাকি? নিশ্চয়ই না। বাট হাইড্রোজেন দুইটা সেম হয়ে গেছে, 4টা তো তাহলে একযোজী হইল না। তার মানে এই কার্বনটা আমাদের কাইরাল কার্বন না। বাট এই কার্বনের দিকে লক্ষ্য করো, এই কার্বনে একটা OH, একটা হাইড্রোজেন, একটা এ পুরাটা, হ্যাঁ, আর একটা হচ্ছে CH2OH, 4টাই তো ভিন্ন ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা পূর্ণ। তার মানে এই কার্বনটা আমাদের কাইরাল কার্বন। কাইরাল কেন্দ্র যেটা, সেটাকে আমরা স্টার সাইন দিয়ে প্রকাশ করি। এটাও আমাদের একটা কাইরাল কেন্দ্র হবে। তুমি হচ্ছে যে চেষ্টা করে দেখো, কাইরাল কেন্দ্র হবে, বাট এটাও আবার হবে না। এই, তার মানে টোটালে কয়টা? 4টা। ভেতরের 4টা যেটা, সেই ভেতরের 4টাই আমাদের কাইরাল কেন্দ্র হয়। রাইট অ্যান্সারটা এই ভেতরের 4টা। বুঝছো? ওকে, এরপরে চলে যাব আমরা আমাদের নেক্সট টপিকটা, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং অর্থপ্যারা মেটা নির্দেশক বা বেনজিন বলয় সক্রিয়কারী, নিষ্ক্রিয়কারী। এগুলা সম্বন্ধে আমাদের একটু পড়তে হবে, বুঝতে হবে। এগুলা সম্বন্ধে একটু হালকা পাতলা আমরা থিওরিটাও দেখবো আসলে, হ্যাঁ, যেন এখান থেকে আসা একটা সিঙ্গেল কোয়েশ্চেন আমরা বাদ না যাই। আচ্ছা, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেয়? ওকে, জিনিসটা আহামরি কঠিন কিচ্ছু না। ফার্স্ট অফ অল, সংযোজন বিক্রিয়া তারাই দিবে, ভালো করে বুঝো। সংযোজন বিক্রিয়া মানে কি? যুক্ত হবে জৈব অণুর সাথে বা কোনো একটা বিকারক অণুর সাথে, যা কিছু যুক্ত হয়ে একটা নতুন প্রোডাক্ট তৈরি করবে। তো সংযোজন বিক্রিয়া তারাই দেয়, হ্যাঁ, তারাই দিবে যেখানে পাই বন্ধন থাকবে। পাই বন্ধন মাস্ট, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হইতে পারে, ট্রিপল বন্ডও হইতে পারে, ঠিক আছে, বাট মাস্ট থাকাই লাগবে। তারা আমাদের সংযোজন বিক্রিয়া দিবে। ইলেকট্রোফিলিক দিবে নাকি নিউক্লিওফিলিক দিবে সেটা আমরা এখন হচ্ছে শিখবো। সো সংযোজন বিক্রিয়ার ভিতরে যারা আমাদের ইলেকট্রোফিলিক গুলা দেয়, কেমনে দেয় তারা বলি, যারা আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন যারা দিবে, তারা হচ্ছে কি, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, হ্যাঁ, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড, এরা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। কিন্তু এই যে আমাদের বেনজিনে ডাবল বন্ড থাকার পরেও সে আসলে সংযোজন বিক্রিয়া দেয় না, দিতে চায় না। বুঝছো? দিতে চায় না।
ও নিউক্লিওফিলিক দিতে চায়, দিলে নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, কিন্তু খুবই ঝামেলা করে আর কি দেয়। আর যারা নিউক্লিওফিলিক দিবে তারা হচ্ছে আমাদের কার্বনিল যৌগ, নিউক্লিওফিলিক দিবে তারা হচ্ছে আমাদের কার্বনিল যৌগ, সি ডাবল বন্ড ও এরকম, সি ডাবল বন্ড ও এইচ এরকম, এরা কি আসলে কার্বনিল যৌগগুলো আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার তো সি ডাবল ও এইচ এই গ্রুপটার ভিতরেও তো ডাবল বন্ড ছিল, টু বি অনেস্ট ছিল, এবং ও নিউক্লিওফিলিকই দেয়, বাট কি দেয় জানো? প্রতিস্থাপন। এই যে হাইড্রোক্সিল গ্রুপটাকে প্রতিস্থাপন করে। ও নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয় কিন্তু সংযোজন না, কি দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ওটাকে পার করে অন্য একটা কিছু কাউকে দেয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এমন, তার মানে আমাদের এখানে রাইট আনসারটা কি? 1 আর 2, সঠিক উত্তর 1 আর 2। ওকে, এই দেখো 1 আর 2। নেক্সটে দেখো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে হচ্ছে এরা দুইজন। ওকে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এই জিনিসটাও খুব জরুরি, জেনে রাখো, মনে থাকবে। প্রতিস্থাপন মানে কি? একজন ঢুকবে আর একজন বের হবে, এরকম। তাহলে নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিডের যতগুলা জাতক আছে সব, অ্যাসিডের জাতকের ভিতরে আছে হচ্ছে অ্যাসিডের জাতক। এই অ্যাসিডের জাতকগুলোর মধ্যে কে কে আছে? অ্যাসিডের জাতকগুলোর মধ্যে রয়েছে আমাদের অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড দুইটা, তারপরে হচ্ছে অ্যাস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড। এরা। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় হচ্ছে আমাদের স্পেসিফিক অ্যারোমেটিক কম্পাউন্ড, বেনজিন তো দিবে, অ্যারোমেটিক বেনজিন বিশেষ করে খুব ভালো মতন দিতে চাই। এই তাহলে এখানে রাইট আনসারটা কি? 1 আর 2, ডান। ওকে, মনে রাখবো বেনজিন থেকে কোনটা কম সক্রিয়? বলয় সক্রিয়কারী, বলয় নিষ্ক্রিয়কারী যে গ্রুপ আছে। আচ্ছা, তাহলে দেখো বলয় সক্রিয়কারী গ্রুপ, বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ যেটা আমরা হচ্ছে যে শিখবো, সেটা হইলো যে সিম্পলি অর্থপ্যারা নির্দেশক মানে সাধারণত অর্থপ্যারা নির্দেশক মানে আসলে কি? আমাদের বলয় সক্রিয়কারী, তাই না? যারা বলয় সক্রিয় করে তারাই মেইনলি অর্থপ্যারাকে নির্দেশ করবে। ওকে, আবার মেটা নির্দেশক যারা, মেটা নির্দেশক হলে ওরা কি করে? মেইনলি আমাদের বলয়টাকে নিষ্ক্রিয় করে। মেটা নির্দেশক মানে বলয় নিষ্ক্রিয়কারী। মেটা নির্দেশক মানে বলয় নিষ্ক্রিয়কারী। ক্লিয়ার কিনা? ওকে, এখন আমি যদি এই জিনিসটাই তোমাকে বুঝাই একটা সিম্পলেস্ট নিয়ম দিয়ে, কোনটা আমার অর্থপ্যারা এবং কোনটা আমার মেটা নির্দেশককারী, এই জিনিসটা শিখে রাখবা XY ফর্মুলা দিয়ে। XY বেনজিন বলয়ের প্রতিস্থাপক গ্রুপটাকে এক্স কে এক্স হচ্ছে বলয়ের সাথে ডিরেক্টলি যে যুক্ত সে এক্স। এখানে আমরা একটা মাত্র রুল শিখবো, ইফ ইলেকট্রন নেগেটিভিটি EN অফ X ইজ গ্রেটার দ্যান Y। ইলেকট্রন নেগেটিভিটি যদি X এর বেশি হয় তাহলে সেটা হচ্ছে কি? অর্থপ্যারা নির্দেশক। আর যদি এটা উল্টা হয়, Y এর যদি বেশি হয় তাহলে সেটা কি? মেটা নির্দেশক। বুঝা গেছে? ইফ ইলেকট্রন নেগেটিভিটি অফ X ইজ গ্রেটার দ্যান Y তাহলে সেটা কি? অর্থপ্যারা নির্দেশক। আর যদি উল্টা হয় তাহলে মেটা নির্দেশক। যেমন ধরো এখানে CH3 গ্রুপ, তাহলে এখানে কার্বন হচ্ছে আমাদের X, ওয়াইটাকে আমাদের হাইড্রোজেন, তাহলে X এর তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই বেশি, তার মানে এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আবার যদি আমি এখানে এটা নিয়ে আসি তোমার NO2, তাহলে এখানে নাইট্রোজেনটা হচ্ছে আমাদের X এর মানটা কি আসলে নাইট্রোজেন, আর ওয়াই এর মানটা কি আসলে বলো তো? অক্সিজেন। এখানে তো ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে এটা কি আমাদের মেটা নির্দেশক। বুঝতেছো জিনিসটা? এটা যদি দেখা যায় যে ওয়াই একাধিক এলিমেন্ট হচ্ছে, যেমন ধরে নাও ওয়াই যদি একাধিক এলিমেন্ট হয়,
যেমন হচ্ছে SO3H, এখানে ওয়াই কে এক্স তো এস হবে, সালফার হবে, বাট ওয়াই অক্সিজেন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, কে হবে? ওয়াই যদি একাধিক হয় তাহলে ওদের মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা হচ্ছে ওয়াই। একাধিক ওয়াই হলে তাদের মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি বেশি তা ওয়াই। ঠিক আছে, একাধিক, তার মানে এখানে ওয়াই কে ও, এবং এটাও আমাদের মেটা নির্দেশক। সো আমি যদি এখন ওই কনসেপ্টে যাই, এটা আমাদের টলুইন, এটা আমাদের ফেনল, টলুইনও অর্থপ্যারা, ফেনলও অর্থপ্যারা, কেমনে বের করে দেখো, এটা এক্স এটা ওয়াই, এ অর্থপ্যারা, এ মেটা, তারপরে রাইট আনসারটা কি? কম সক্রিয় মানে নিষ্ক্রিয়কারী গ্রুপটাকে এই মেটা নির্দেশককারী। ডান না? ডান। নেক্সট যদি দেখাই, বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ কোনটা? দেখো এখানে এই গ্রুপটাতে এক্স হচ্ছে কার্বন, ওয়াই হচ্ছে কে? অক্সিজেন, তার মানে এটাও আমাদের কি হবে? মেটা নির্দেশকারী। এখানেও দেখো কার্বন হচ্ছে এক্স, অক্সিজেন হচ্ছে আমাদের ওয়াই, এটা কি হচ্ছে? মেটা নির্দেশকারী। সেম টু সেম এটাও মেটা। একমাত্র এই জায়গার ভিতরে যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবা যে এখানে এই যে দেখো NH CH3, তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স কে নাইট্রোজেন আর ওয়াই, এদের ভিতরে সব থেকে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? কার্বনের। তাহলে এই গ্রুপটা আমাদের কি হচ্ছে? মেটা নির্দেশকারী হচ্ছে না? এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যামিনো গ্রুপ। ডান। সক্রিয়কারী মূলক বা যেটা আমাদের অর্থপ্যারা নির্দেশকারী সেটাকে 2 ডিগ্রি অ্যামিন গ্রুপ। ডান। একটা ফর্মুলা শিখছো, সবগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। এবার বলতেছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল কোনটা? চলো এটার একটু থিওরিটা ভালো করে বুঝে নি, একটু ভালো করে শিখে নি, এটা খুব জরুরি কিন্তু। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এই ফাইল শব্দটার অর্থ কি ভাই বলো তো? জানো? ফাইল শব্দটার অর্থ হচ্ছে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ফাইল শব্দটার অর্থ হচ্ছে ভাই আকর্ষী। ইলেকট্রোফাইল মানে যে ইলেকট্রন আকর্ষণ করে, নিউক্লিওফাইল মানে যে নিউক্লিয়াস আকর্ষণ করে বা ইলেকট্রন বিকর্ষণ করে, বা ইলেকট্রোফাইল মানে যে ইলেকট্রন কেড়ে নিতে চায়, নিউক্লিওফাইল মানে হচ্ছে যে ইলেকট্রন দান করে দিতে চায়। সিম্পলি এরকম ভাবে তুমি সেটাকে শিখতে পারো। ঠিক আছে? সো আমরা এদের প্রত্যেকটারই আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো একটু শিখতে হবে, ধরতে হবে। যেমন ইলেকট্রোফাইলের আরো কিছু বৈশিষ্ট্য যদি আমি বলি, তাহলে এটা কি আসলে ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী এমন বলবো এটাকে। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো বলতো? নিউক্লিয়াস আকর্ষী। নিউক্লিয়াস আকর্ষী। হ্যাঁ, তাহলে এ আসলে আমাদের কি করবে? ইলেকট্রন দান করে, সরি দান আবার ভুলি, আকর্ষী মানে কি? ইলেকট্রন গ্রহণ করে। ও আমাদের কি করবে বলতো? ইলেকট্রন দান করে। এ তো আমাদের ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এটা নিউট্রালও হতে পারে বা নিরপেক্ষ হতে পারে। নিরপেক্ষ মানে ওর কাছে অলরেডি নাই, অথবা ধনাত্মক চার্জযুক্ত বা পজিটিভ চার্জযুক্ত। কিন্তু এটা কি নেগেটিভ চার্জযুক্ত হতে পারে? নেগেটিভ চার্জযুক্ত মানে কি? ওর কাছে তো অলরেডি ইলেকট্রন আছে। আবার এই যে নিউক্লিওফাইল, সেটা কি হতে পারে? নিরপেক্ষ হতে পারে অথবা নেগেটিভ চার্জযুক্ত হতে পারে। এটা কি ধনাত্মক চার্জযুক্ত হতে পারে? যে ওর কাছে আমার অলরেডি পজিটিভ চার্জ, আবার আমি আরো বেশি ইলেকট্রন ত্যাগ করতেছি, এরকম তো হতে পারে না। পজিটিভ চার্জ মানে কি? আমি তো ইলেকট্রন ত্যাগ করেই পজিটিভ চার্জ হয়েছি। তাহলে নিরপেক্ষ বা নেগেটিভ চার্জযুক্ত এমন হইতে পারে, নিরপেক্ষ বা নেগেটিভ চার্জযুক্ত। ডান? ওকে, 3টা করে তুমি লিখলা, আরো কিছু লিখো, আরো জিনিসপাতি লিখবা হচ্ছে এরকম। এ যদি নিরপেক্ষ হয় এবং ওর কাছে যদি আসলে ইলেকট্রন গ্রহণ করার মতন ক্ষমতা থাকে, তার মানে কি? তার অষ্টক অসম্পূর্ণ, তাই না? অষ্টক কেন্দ্রীয় মৌলের আসলে অষ্টক অসম্পূর্ণ থাকে। আর এটাতে তুমি বলতে পারো যে অষ্টক পূর্ণ বা সম্প্রসারিত থাকে। পূর্ণ এবং লন পেয়ার ইলেকট্রন থাকে। ওই লন পেয়ার ইলেকট্রনই তো দিতে পারবে, লন পেয়ার ইলেকট্রন থাকে। তাহলে যে আমার একজোড়া লন পেয়ার ইলেকট্রন নেয় তাকে আমরা কি বলি আসলে? লুইস অ্যাসিড বলি না? তার মানে লুইস অ্যাসিড প্রত্যেকটা কিন্তু এক একটা ইলেকট্রোফাইল। আর যে আমাদের লন পেয়ার ইলেকট্রন দিতে পারে তাকে আমরা কি বলি আসলে? লুইস তত্ত্ব অনুযায়ী লুইস ক্ষার। চলো কিছু উদাহরণ দেখি তো। উদাহরণ যদি দেখি আমরা, তাহলে প্রথম উদাহরণ দিব হচ্ছে ধরো আমরা BF3, হ্যাঁ, তারপরে আমরা দিব হচ্ছে আমাদের AlCl3। এগুলা কিন্তু দেখো একজোড়া মানে ইলেকট্রন নিতে পারবে কেন্দ্রীয় মৌলে।
ঠিক আছে। তারপর আমরা দিতে পারি হচ্ছে ভাই আমাদের H প্লাস, এরপরে তুমি দাও হচ্ছে আমাদের যতগুলা কার্বোক্যাটায়ন আছে তারা, কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন মানে কি ওই যে ওই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যেগুলো আছে সবগুলোর কথাই বলতেছি আমি। এটা 1 ডিগ্রি একটা লিখলাম, ধরো এটা 0 ডিগ্রি আসলে সবগুলা, ওটা কি এক জোড়া ইলেকট্রন নিতে পারে না? নিতে পারে। ওকে, এই তো BF3 LCl3 H প্লাস কার্বোক্যাটায়ন গুলা, এই তো। আচ্ছা, লুইস ক্ষার, লুইস ক্ষার কারা? অ্যামোনিয়া, পানি, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে অ্যালকোহল গ্রুপযুক্ত যারা আছে সবগুলাই, তারপর হচ্ছে অ্যামিনো গ্রুপযুক্ত যারা আছে তারা, এটা সবাই কি আমাদের লুইস ক্ষার হিসেবে কাজ করতে পারে না? কারণ এদের কাছে তো লন পেয়ার ইলেকট্রন অলরেডি আছে, এত লন পেয়ার ইলেকট্রন দিতে পারবে। আর কিছু চার্জযুক্ত এরকম পাবলিককে দেখো, সায়ানাইড, হাইড্রোক্সিল, এই যে মাইনাস চার্জযুক্ত, অথবা কার্বোনিয়াম আয়ন, যেগুলা কার্বোনিয়াম আয়ন, তো অনেক উদাহরণ লিখে ফেলছো। এই থিওরিটিকে যদি তোমার জানা থাকে, তুমি কি একটা সিঙ্গেল কোনো কোশ্চেন আটকাবা ইনশাল্লাহ? উত্তরটা হচ্ছে না, ইনশাল্লাহ আটকাবা না। ওকে, চলো উত্তর দেখি। নিচের কোনটি ইলেকট্রোফাইল? একেবারে ডাইরেক্ট, একে দেখো, একে দেখো, একে দেখো, এটা সবাই কি তুমি নিউক্লিওফাইলের ভিতরে লিখছো না? ওকে, এরকম কোশ্চেন কিন্তু আরো কিছু পাবা। নিচের কোনটি ইলেকট্রোফাইল? ফসফোনিয়া, ফসফোনিয়ার কাছে লন পেয়ার ইলেকট্রন আছে, যেহেতু নাইট্রোজেনের অ্যামোনিয়ার কাছে ছিল, তার মানে তো তুমি ছিল, বুঝছো। অক্সিজেনের এখানে 2টা লন পেয়ার ইলেকট্রন থাকে, BF3 এর কাছে লন পেয়ার ইলেকট্রন নাই, তার মানে রাইট আনসারটা এই, অ্যামোনিয়ার কাছে তো আছেই। উদাহরণে লিখলা, একটু আগে শিখলা তুমি উদাহরণে। ডান। এরপরে আমাদের আজকের লেকচারের একেবারে ভেরি লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং পলিমারকরণ রিলেটেড যাবতীয় আলোচনা। চলো শুরু করি। এখানে আমরা বিক্রিয়া যেগুলো দেখবো একটু এক্সপোজার আকারে দেখবো। পড়ো তো প্রথম বিক্রিয়াটা কি বলতেছে। এখানে বলে যে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড, এর সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন দিচ্ছি। এই যে জিনিসটা একেবারে খুব বেশি ম্যাটার করে, অ্যালকোহলীয় সলিউশন দিচ্ছি, এখানে এক্স তৈরি হচ্ছে। এক্স যৌগটা কি? এটা রিসেন্ট ইয়ারে আসা একটা কোয়েশ্চেন। সো তুমি মাথায় রাখবে, একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব হাইড্রোক্সাইডের 2টার বিক্রিয়া হয়, একটা হচ্ছে অ্যালকোহলীয় সলিউশন, একটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। অ্যালকাইল এবং 2 ক্ষেত্রে 2টা প্রোডাক্ট, ডিফারেন্ট প্রোডাক্ট হবে হ্যালাইডের সাথে ধাতব হাইড্রোক্সাইড, মানে ধাতব না, একেবারে ডিরেক্টলি আমি উল্লেখ করে দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া। দেখো অ্যালকাইল হ্যালাইডটা আমি লিখতেছি, হ্যাঁ, CH3 CH CH2Br এমনি লিখলাম একেবারে। এই অ্যালকাইল হ্যালাইডটার সাথে আমি বিক্রিয়া করাবো এখন কার? এই অ্যালকাইল হ্যালাইডটার সাথে আমি এখন বিক্রিয়া করাবো আমাদের দুইজনের বিক্রিয়া করাতে যাচ্ছি আমি বেসিক্যালি। হ্যাঁ, দুইজনের যদি আমরা বিক্রিয়া করাতে চাই, ধরো দুইজনের বিক্রিয়াটা আমরা করাতে চাচ্ছি। ওকে, তো উপরে আমরা বিক্রিয়া করাচ্ছি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস সলিউশন। আর এখানে আমরা বিক্রিয়া করবো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন। ওকে, সো আমি তোমাকে একটা জিনিস বলে দিই, এটা খুব ভালো মতন মাথার ভিতরে ঢুকে নাও। পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন যেটা, এটা হচ্ছে আসলে একটা বিকারক। এটা কি আসলে বলো তো? একটা বিকারক। ও তোমাকে কোন বিক্রিয়া দিবে জানো? প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এই যে অ্যালকোহলীয় সলিউশন যেটা, সেটা হচ্ছে একটা অপসারক। অপসারক কি বিক্রিয়া দিবে বলো তো ভাইয়া? অপসারণ বিক্রিয়া দিবে, অপসারণ বিক্রিয়া দিবে। এই মেকানিজমটুকু তোমার জানা থাকলে তোমার জন্য এখন এই কোয়েশ্চেনের উত্তর করা ডাল ভাত। কেমনে? এই যে প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? প্লাস মাইনাসের খেলা। হাইড্রোক্সিলটা কি ভাই? মাইনাস, এটা কি? প্লাস। এখানে পুরো ব্রোমিনটা হচ্ছে মাইনাস, আর এই পুরো অংশটুকু কি? প্লাস। তাহলে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে হচ্ছে প্লাস, তাই না? তাহলে এই যদি হয়, তাহলে এখানে প্রোডাক্টটা থাকতেছে কি? CH3 CH2OH প্লাস KBr এমন। আর যখন তুমি দেখতেছো এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া দিতেছে, অপসারণ বিক্রিয়াটা দিলে কি হবে? এই যে ব্রোমিনটা আছে, অপসারণ বিক্রিয়া দিলে এই যে ব্রোমিনটা আছে, এই ব্রোমিনটা যে কার্বনের সাথে যুক্ত, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে যাবে, দিয়ে তোমাকে কি তৈরি করে দিবে? HBr। এই HBr পরবর্তীতে ফার্দার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, দিয়ে পানি আর KBr তৈরি করে, বাট হোয়াট এভার, HBr প্লাস বাকি অংশটুকু তাহলে থেকে গেল। বাকি অংশটুকু যদি থেকে যায়, তাহলে CH3 CH, এখানে কি ডাবল বন্ড হওয়া ছাড়া কোনো যৌগ তৈরি হবে? তৈরি হওয়া সম্ভব না। এই যে অ্যালকিন তৈরি হয়ে গেছে। 2টা
ভিন্ন ভিন্ন বিকারকের কারণে দুইটা ভিন্ন ভিন্ন বিক্রিয়া হইলো এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমরা একটা খুব ফেমাস লাইন লিখতে পারি। সেই ফেমাস লাইনটা হচ্ছে এরকম যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আর এক্স এর সাথে অ্যালকাইল হ্যালাইড এর সাথে কি দিলে জল সলিউশন বা জলীয় সলিউশন দিলে, জল দিলে নল তৈরি হয়, নল মানে কি অ্যালকোহল তৈরি হয়, আর নলই যদি দেই অ্যালকোহলিও যদি দেই, নল দিলে ইন। এই জিনিসটা মনে রাখতে পারো তুমি, জলীয় সলিউশন দিলে নল তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়, আর নলীয় সলিউশন বা অ্যালকোহলিও দিলে সেটা তৈরি হবে কি ইন। তাহলে এখানে আমার রাইট আনসারটা কোনটা হবে, একটা অ্যালকিন, এবং সেই অ্যালকিনটাও কোনটা, এইটাই এ। বুঝছো, অ্যালকোহলটাকে দেখছো তার পরের একেবারে পরে দিয়ে রাখছে যেন তুমি ভুল করো, ওটা তো অ্যালকোহলীয় সলিউশন, ভালো করে দেখতে হবে তার মানে কোন সেকেন্ড স্টেপটার বিক্রিয়াটা আসলে ফলো করছে। ক্লিয়ার? এই নেক্সটটাতে যদি যাই, কোনটি অপ্রতিসম অ্যালকিন? অপ্রতিসম অ্যালকিন দেখার হচ্ছে যে দুইটা উপায় ফলো করতে পারো। এক প্রথম যে উপায় সেটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন বলে দিচ্ছে তোমাকে, সেটা হচ্ছে ডাবল বন্ড এর দুই পাশের কার্বনে, ডাবল বন্ডের দুই পাশের কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন না থাকলে, ডাবল বন্ডের দুই পাশের যে কার্বন আছে সেখানে যদি সমান সংখ্যক হাইড্রোজেন না থাকে তাহলে সেটা অপ্রতিসম। আবার আরেকটা অপ্রতিসম হয় একটু বড় যৌগের ক্ষেত্রে, যেগুলো লং চেন হয়ে যায়। লং চেনের ক্ষেত্রে আমি বলবো যে ডাবল বন্ড এই যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের দুই পাশে কার্বন সংখ্যাও সমান না থাকলে, দুই পাশে সেম একই স্ট্রাকচার না থাকলে, ডাবল বন্ডের দুই পাশে একই স্ট্রাকচার না থাকলে, ঠিক আছে, এই দুইটা দিয়ে ফলো করতে পারো। এখানে জাস্ট তুমি একটা দিয়ে করলেই হয়েছে। এই যে যেমন এটাকে দেখো, এটা অপ্রতিসম কারণ এদিকেও সেম এদিকেও সেম, এটা অপ্রতিসম, রাইট আনসারটা বি। এটাতে দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। বাট আমি যদি তোমাকে এটা দেখাই, দেখো এই যৌগটাকে যদি দেখো, এটাও কিন্তু একটা অপ্রতিসম, এটা কিন্তু প্রতিসম না। তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এখানে তো হাইড্রোজেন সংখ্যা সেম, হাইড্রোজেন সংখ্যা সেম দিয়েই শুধু হয় না, যে যৌগগুলো বড় হওয়া শুরু করবে সেই যৌগগুলোর ক্ষেত্রে আমাকে পুরো স্ট্রাকচারে যেতে হবে। এদিকে আর এদিকে কি সেম না। আমি যদি ধরো এই যৌগটা থেকে আমি তোমাকে সিম্পলি বুঝাই দিই, যেহেতু এতটুকু লিখলামই, ধরো CH3 CH2 CHOH CH2 CH3, এই যে যৌগটা মানে একটা প্রোডাক্ট এরকম হওয়া উচিত, হ্যাঁ, পানি যোগ করলে CHOH CH2 CH2 CH3। এটা দেখো আমি জাস্ট কি করি, এর সাথে যদি তুমি আসলে পানি যুক্ত করো H আর OH যুক্ত হইতেছে, তাহলে H একবার এখানে যুক্ত করলে একটা প্রোডাক্ট হবে, এখানে যুক্ত করলে কিন্তু একটা প্রোডাক্ট হবে। H কে তুমি এই 2 নম্বরে যুক্ত করলে একটা প্রোডাক্ট আসতেছে, 3 নম্বরে যুক্ত করলে আলাদা প্রোডাক্ট আসতেছে। দেখছো, একটাতে আসবে হচ্ছে যে আমাদের পেন্টানল 3, একটাতে আসবে পেন্টানল 2, অবভিয়াসলি দুইটা আলাদা প্রোডাক্ট, কার্বন হাইড্রোজেন সংখ্যা একই হওয়া সত্ত্বেও দুইটা আলাদা প্রোডাক্ট আসতে পারে। সো এই দুইটা দিয়ে তুমি মাথায় রাখবা, তাহলে রাইট আনসার এখানে এত কঠিন দিবে না বা প্রয়োজন দিবে না, তুমি জাস্ট এটা দিয়ে করলেও পারবা, হাইড্রোজেন সংখ্যা দিয়ে কাউন্ট করলেও পারবা। রাইট আনসারটা কি বি। ওকে, নেক্সটটাই যদি যাই, পরের কোশ্চেনটাতে বলতেছে এই একটা যৌগটিকে ওজোনালাইসিস করলে নিচের কোনটি উৎপন্ন হয়? কিচ্ছু না, জাস্ট সিম্পলি এখান থেকে হচ্ছে যে এদিকে একটা কম্পাউন্ড অ্যালডিহাইড কম্পাউন্ড, এদিকে একটা অ্যালডিহাইড কম্পাউন্ড, যেহেতু কোনো ফাংশনাল গ্রুপ নাই তাহলে হচ্ছে ডিরেক্ট মানে ডাবল বন্ড যুক্ত এরকম সহজ দিবে না আসলে। দেখো এই যে এটা তৈরি হবে, ওই দিক থেকেও তো এটাই তৈরি হচ্ছে, ফর্মাল মানে ইথানল তৈরি হবে। রাইট আনসারটা হচ্ছে এ। বরঞ্চ এটাতে সম্ভাবনা রয়েছে রিভার্স ওজোনালাইসিস তোমাকে দিচ্ছে, ঠিক আছে, যেমন আমি তোমাকে দেখাই, CH3 CH ডাবল বন্ড CH3, এই জন্যই কিন্তু সহজ দেওয়া, বুঝছো, যে এত বেশি পেঁচাবে না। তাই রিভার্স ওজোনালাইসিসের মেকানিজম আমি বুঝাই দিচ্ছি, কোনো ইস্যু না, খুবই সহজ জিনিস। যেমন প্লাস রিভার্স ওজোনালাইসিসের মেকানিজম আমি বুঝাই দিচ্ছি, আরামসে বুঝতে পারবা, আশা করি কোনো ইস্যু হবে না। জিনিসটা হচ্ছে যে জিনিসটা হলো তুমি যখন এর সাথে ওজন বিক্রিয়া করবা, সো ওজন বিক্রিয়া করে CCl4 এর উপস্থিতিতে, হ্যাঁ,
এবং ওজন সব থেকে বেশি বিক্রিয়া করবে যেখানে সব থেকে বেশি বন্ধন আছে, আর ওজন এট এ টাইমে দুইটা বন্ধনকে ভাঙতে পারে। ওজন এরকম একটা ঘরবাড়ি তৈরি করবে। ওকে, এখন এই বিক্রিয়ার ভিতরে যখন তুমি আসলে জিঙ্ক, একটা প্রতিস্থাপক জিঙ্ক দিবা এবং পানি দিবা, তখন যে ঘটনাটা ঘটবে, চ্যানেল আই তৈরি হবে, এটুকু কেটে যাবে, এটুকু কেটে যাবে, এটা দিয়ে বের হয়ে যাবে। এই যে এই উপরেরটাকু বললাম, এটা হচ্ছে জিঙ্ক, এই অক্সিজেনটাকে নিয়ে বের হয়ে যাবে। তাহলে ও তৈরি করতেছে মনে করেন জিঙ্ক অক্সাইড, এ পার্ট থেকে যদি একটা যৌগ তৈরি হয় সেটা কি থাকে, CH3CHO, হ্যাঁ, প্লাস আবার ওই পার্ট থেকে আরেকটা যৌগ হলে কি তৈরি হবে, CH3CHO। এই তো সহজ উত্তর, ডিরেক্ট এটা করে দিতে পারলাম। ওই দিক থেকে একটা, এটা থেকে একটা। আমি তোমাকে বলবো যে আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, তাহলে তোমার জন্য খুব বেশি উপকার হবে, যে এখান থেকে খালি যে কার্বনিল যৌগ অ্যালডিহাইডই তৈরি হতে পারে না এমন না, কিটোনও তৈরি হতে পারে। কিটোন কখন তৈরি হবে, কিটোন এই ওজনীকরণ থেকে কিটোন তৈরি হতে পারে যদি দ্বিবন্ধন যুক্ত কার্বনে শাখা শিকল থাকে, না থাকলে কখনোই তৈরি হবে না, শাখা শিকল থাকে। দ্বিবন্ধনযুক্ত কার্বনে যদি শাখা শিকল থাকে তবেই কেবলমাত্র কি তৈরি হবে, কিটোন তৈরি হবে। ধরো আমি তোমাকে বললাম আমরা 1 মোল, মানে এবার আমি কোশ্চেনটাই উল্টা করে দিলাম। আমি কোশ্চেনটা তোমাকে বলতেছি যে বিক্রিয়া করে আমরা পেলাম হচ্ছে প্রোপানন, মানে ওজনীকরণ বিক্রিয়া করে রিভার্স ওজনীকরণও দেখাচ্ছি, আবার হচ্ছে যে এটার প্রমাণও দেখাচ্ছি। প্রোপানন ও ইথানল পেলাম, ইথানল। তাহলে হাইড্রোকার্বনটা কি, অ্যালকিনটা কি, বা হাইড্রোকার্বনটা কি, অ্যালকিনটা কি, অ্যালকিনই হবে, বুঝতেছো, অ্যালকিনটি কি। তখন তোমার যে কাজটা করতে হবে, রিভার্স ওজনীকরণটাও একবারে শিখে ফেলো। আর হচ্ছে দেখো এখানে তুমি একটা অবশ্যই পাবা হচ্ছে কি, মানে দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা শাখাযুক্ত হাইড্রোকার্বন পাবা। দ্বিবন্ধনের ওখানে দেখবে একটা শিকল থাকতেছে। এটার উপায়টা হচ্ছে সিম্পলি এই দুইটা যৌগ যে দুইটা তুমি পাচ্ছ, সেই দুইটা যৌগের অক্সিজেন দুইটাকে মুখোমুখি করে লিখবা। যদি আমি প্রোপাননকে অক্সিজেন মুখোমুখি করে লিখতে চাই তাহলে আমি কি লিখবো, এরকম লিখবো না, মুখোমুখি করে লিখলাম। ইথানলের অক্সিজেনকেও মুখোমুখি করে লিখো, এরকম লিখবা না, লিখছো। এরপরে এখান থেকে 1 মোল অক্সিজেন গ্যাস বের করবা। 1 মোল অক্সিজেন গ্যাস বের করতে হলে আমাদের কি দরকার, দুইটা অক্সিজেন পরমাণু দরকার, একটা ডাবল বন্ড দরকার। এটাকে বের করে দিলাম, বাকি অংশটুকুকে আমরা যুক্ত করে দিব। বাকি অংশটুকু যদি জাস্ট যুক্ত করে দিই তাহলে কি থাকে, হচ্ছে এক্স্যাক্টলি এরকম না, CH3 ডাবল বন্ড CH3। দেখো তো দ্বিবন্ধন যুক্ত কার্বনে একটা তুমি পাইছো, শাখা শিকল পাইছো, পাবাই, না হলে কিটোন কখনো উৎপন্নই হবে না। ওকে, তো এই যদি হয় তোমার কনসেপ্ট, তাহলে এই যৌগটার নাম কি এখন বলো। এই যৌগটার নাম হচ্ছে 2-মিথাইল-বিউট-টুইন। 2-মিথাইল-বিউট-টুইন। ডান, ক্লিয়ার, বোঝা যাচ্ছে, আশা করি পারবা। ডান, ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। এই কোয়েশ্চেনটা দেখো কি বলে, এই একটা যৌগ সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন, বলো তো অ্যালকোহল পাবা না, মাত্রই করাইছি না, ওয়াই তৈরি হবে। তাহলে এখান থেকে কি জাস্ট ওয়াই, প্রোপানল তৈরি হচ্ছে আমাদের। প্রোপানল কোথায় আছে, বিতে। দেখো কোয়েশ্চেনটা বুঝো, ওটাই না, একটা অ্যালকাইল হ্যালাইড অ্যাকোয়াস সলিউশন দিয়ে বিক্রিয়া করাইছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে হবে, অ্যালকোহল তৈরি করবে। ডান। নেক্সটটা, এই একটা যৌগ, এই ক্ষেত্রে যৌগটির নাম কি, এটা আসলে মার্কনিকভ দিয়ে করবা তুমি, যেহেতু এখানে পার অক্সাইডের উপস্থিতি করে নাই, করছে মার্কনিকভ দিয়ে করবা। মার্কনিকভের হিসেবটা কি, CH3CH ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে HBr। এই HBr দিয়েই বিক্রিয়া করে মার্কনিকভের অ্যান্টি মার্কনিকভ হতে পারতো যদি এখানে পারঅক্সাইড দিত। এখানে তো পারঅক্সাইড দেয় নাই। তাহলে এখান থেকে যে উৎপাদটা, সেটার উৎপাদের ক্ষেত্রে মাথায় রাখবা সিম্পলি একটা ফর্মুলা, এটা ওই মেকানিজম দিয়ে দিতে পারো। মেকানিজম দিলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি তৈরি হয়, সেজন্য তৈরি হয়, ওটা দিয়েও দিতে পারো। বাট আমরা বলবো হচ্ছে এই মেকানিজমটা খালি ফলো রাখবা। তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া, এই মেকানিজমটা জাস্ট ফরমেশনে রাখবা। তেলা মাথায় তেল দেওয়ার যদি মেকানিজমটা ফর্মুলেশনে রাখো তাহলে কি হবে, এটার মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যোগ। এটা করলেই আমাদের মেন প্রোডাক্ট আমরা পেয়ে যাই। তাহলে হাইড্রোজেন বেশি কোথায় আসলে, এখানে না, তাহলে হাইড্রোজেনটাকে এখানে, ব্রোমিনটাকে এখানে দাও, CH3 CHBr CH3, এটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট, 90% এটাই তৈরি হবে। আর CH3 CH2 CH2Br এটা হবে হচ্ছে মাত্র 10%।
ওকে, তাহলে এই যৌগটার নাম আমরা কি বলবো? 2 ব্রোমোপ্রোপেন। 2 ব্রোমোপ্রোপেন হবে হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট, যেহেতু একটাই প্রোডাক্টের কথা বলছে। ডান। নেক্সট, শিল্প কারখানায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয়? আচ্ছা, কি তৈরি করা হয়? প্লাস্টিক, অক্সিজেন, আকরিক, মরিচা। অবভিয়াসলি প্লাস্টিক বা যেটাকে আমরা বলি হচ্ছে আসলে আমাদের পলিমার। এই পলিমারটা কি? পলিথিন। এই হচ্ছে ডান। ওকে, ডান। ওকে, তারপরের কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন কি বলতেছে? আমাদের নিচের কোনটি জুট বিক্রিয়া দেয়? এটা অলরেডি আমি তোমাকে বলছি। জুট মানে কি ভাই? সংযোজন। সংযোজন সংযোজন বিক্রিয়াটা কারা দিছিল? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আলাদা না? তাহলে দেখো তো কোথায় ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে? এটা নিশ্চয়ই না, এটা কার্বন কার্বন ডাবল বন্ড অ্যালকিনকে বোঝাচ্ছে। রাইট অ্যান্সারটা কি? ডি। ডি। ডান। সো আমাদের জৈব রসায়ন পার্ট অনের যে অংশটুকু ছিল সেটা আসলে এখান থেকেই ডান। সো থ্যাংক ইউ যারা শেষ অবধি কমপ্লিট করলা, অ্যাকচুয়ালি থ্যাঙ্কস এ লট। ওকে, এখন তুমি এই জৈব রসায়ন থেকে তোমার JU এতে ডিতে যে ইউনিট তুমি পরীক্ষা দিতে চাচ্ছ, যত সকল কোয়েশ্চিন আছে আমরা যে কয়টা টাইপ করলাম সেই টাইপগুলোর ভিতরে চেষ্টা করো, পারবা ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ পারবা। জাস্ট আমি একটা বলবো, এখানে একটা ইনফিনিট লুপের ভিতরে থাকবা, সেটা হচ্ছে যে নোট করবা, এই নোটটাকে প্র্যাকটিসে নিবা, হ্যাঁ, সেখানে এক্সাম দিবা, এই জিনিসটাকে হচ্ছে রিভিশনে নিবা। জৈব রসায়নের মূল মন্ত্র এটাই, আর কিচ্ছু না। ক্লিয়ার? সো এইভাবে যদি কমপ্লিট করো ইনশাল্লাহ তুমি এখান থেকে একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবে। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।